29শে মার্চ রাত্রি 10টা 6 মিনিটে শনিদেব রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে মীন রাশিতে। তো মীন রাশিতে একসাথে অনেকগুলো গ্রহ অবস্থান করছে, সূর্য, রাহু, তারপরে শুক্র, বুধ এবং সাময়িক কালের জন্য আবার চন্দ্রমাও থাকছে। তো এবার শনি অবস্থান করবে। তো শনি আর রাহুর যে এই যেখানটাতে অবস্থান হচ্ছে, তো এইখানটাতে একটা মার্কেটে শুধু এখন ঘুরে বেড়াচ্ছে যে পিশাচ দোষ। একে সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে, তাহলে পিশাচ যোগ এসে একদম রক্ত চুষে সিংহ রাশিকে বরবাদ করে দিবে। তো এবার বহু সিংহ রাশির জাতক জাতিকারা আতঙ্কিত, ভয়ে ভাই বন্ধু দাদারা অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে যে এরকম শোনা যাচ্ছে, আপনি কিছু বলেন, আপনি কি হতে পারে রেজাল্ট এই পিশাচ যোগের সিংহ রাশির সম্পর্কে বলুন। তো একটাই কথা বলবো যে গুজবে কান দিবেন না। গ্রহের কাজ করবে, গ্রহকে শুধু বুঝতে হবে যে কি হচ্ছে না হচ্ছে, এগুলো বুঝতে হবে। যে শনি অবস্থান করছে, ঠিক আছে, সিংহ রাশির ঢাইয়া শুরু হচ্ছে, শনি অবস্থান করছে সংঘর্ষের ঘরে। সিংহ রাশির ক্ষেত্রে শনি কি করতে বুঝাচ্ছে সেটাকে আগে বুঝতে হবে। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং যে সমস্ত দর্শক বন্ধুরা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব। এই শনির তো পরিবর্তন বহুদিনের, এর মধ্যে বহু শনিদেবকে নিয়ে ভিডিও ডাউনলোড দেওয়া হবে। তো যাই হোক, আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে শনি সম্পর্কিত বা অন্যান্য গ্রহ সম্পর্কিত অনেক কিছু জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তো সবার প্রথম দেখতে হবে যে শনি যে অবস্থান করছে, শনি হচ্ছে কি সিংহ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি। এবার অষ্টম ঘরে অবস্থান করছে। তো শনি সপ্তম ঘর থেকে মারক জিনিসও দেখা হয়, আবার ষষ্ঠ ঘরের অধিপতি অষ্টমে অবস্থান করছে, এখানটাতে বিপরীত রাজযোগও তৈরি হচ্ছে। এবার যে ঘরটাতে অবস্থান করছে সেটা হচ্ছে কি মীন রাশি। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হচ্ছে সম, এবং এই ঘরেই আবার কিন্তু রাশির অধিপতি সূর্যদেব অবস্থান করছে। সূর্যদেব আবার 13 তারিখে বেরিয়ে চলে যাবে, তখন কিন্তু সূর্য উচ্চ অবস্থায় অবস্থান করবে ভাগ্যের ঘরে। এই পরিবর্তনটা খুবই ভালো পরিবর্তন, এই সূর্যের পরিবর্তন এই সিংহ রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে এই মুহূর্তে আর কি। তো যাই হোক, যখন ওটা পরিবর্তন আসবে তখন বিশেষভাবে আলোচনা করব, আজকে নয়। আজকে মেন জিনিসটা হচ্ছে এই পিশাচ। তো এবার যে রাশিতে অবস্থান করছে সেটা মীন রাশি। এবার মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হচ্ছে সম সম্পর্ক। এবার দেখতে হবে যে গোচরে দেবগুরু বৃহস্পতির সাথে কি সম্পর্ক উঠে আসছে। যদি গোচরে শত্রুতার সম্পর্ক হয়, তাহলে তো শনির তো এই অষ্টম ঘরে অবস্থান করে একদম সিংহ রাশিকে তো উঠাবে আর মারবে এরকম হবে। আর যদি দেবগুরু বৃহস্পতির সাথে তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসে, তাহলে এই শনি আবার অনেক দিক থেকে ভালো ফল দিতে বাধ্য হবে, কারণ দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে এবং এটা সংঘর্ষের ঘর। তো দেখা যাক দেবগুরু বৃহস্পতির অবস্থাটা কী রকম রয়েছে। তো দেবগুরু বৃহস্পতি এই অবস্থায় আবার রাশির কর্মের ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে দশম ঘর বৃষ রাশি, এবং বৃষ রাশির অধিপতি শুক্র উচ্চ অবস্থায় আগে থেকে এই অষ্টম ঘরে অবস্থান করছে এই মীন রাশিতে, এবং শুক্রদেব উচ্চ অবস্থায় রয়েছে। শুক্র আবার থাকবে হচ্ছে মে মাসের 31 তারিখ পর্যন্ত। তাহলে এই যে একটা স্থান পরিবর্তন হয়ে গেল দুই গুরুর মধ্যে, তাহলে এই জায়গাটাতে একটা তৎকালীন ভালো মিত্রতা সম্পর্ক উঠে আসলো। তাহলে শুক্রের দিক থেকে যথেষ্ট ভালো, এবং দুই গুরুর একটা ভালো প্রভাব তৈরি আছে, এবং এই দুই গুরুর দৃষ্টিই থাকছে আবার ধনসম্পত্তির ঘরে। এই জায়গাটা যথেষ্ট ভালো হয়ে গেল কর্মের দিকটা। এবার শনি হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি, সপ্তম ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে। তাহলে এবার এই দুটি ঘরকেও প্রভাবিত করবে শনি। তাহলে প্রথমে তৎকালীন মিত্রতার সম্পর্ক জায়গাটা পরিষ্কার হয়ে গেল। এবার অষ্টম ঘরে অবস্থান করছে। এবার কোন ত্রিকোণে অবস্থান করছে? এটা হচ্ছে মোক্ষ ত্রিকোণ ঘর। মোক্ষ ত্রিকোণ ঘরটা কিভাবে তৈরি হয়? রাশির চতুর্থ ঘর, রাশির অষ্টম ঘর এবং রাশির দ্বাদশ ঘর নিয়ে মোক্ষ ত্রিকোণ ঘরটা তৈরি হচ্ছে। এবার মোক্ষ ত্রিকোণে শনি অবস্থান করছে এবং অন্যান্য গ্রহগুলো অবস্থান করছে। তো এবার শনি যেহেতু মোক্ষ ত্রিকোণে অবস্থান করছে, তাহলে এই তিনটি ঘরকেও প্রভাবিত করবে। চতুর্থ ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরকে প্রভাবিত করবে।
এরপরে শনির দৃষ্টি কোথায় পড়ছে? তৃতীয় দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি যে ঘরে অবস্থান করছে, বৃষ রাশি কর্মের ঘর, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির উপর দৃষ্টি পড়ছে এবং বৃষ রাশির উপর দৃষ্টি পড়ছে। আর বৃষ রাশির অধিপতি শুক্র শনির সাথে আবার এই সময়কালে অবস্থান করছে পরম মিত্র হিসাবে। এটা হলো তৃতীয় দৃষ্টি, দেবগুরু বৃহস্পতির উপর পড়ছে। এবার শনির সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতিকে বুধ, বুধের সাথে সম্পর্ক কি? পরম মিত্রতা। বুধও আবার মে মাসের 6 তারিখ পর্যন্ত শনির সাথে এই অষ্টম ঘরে অবস্থান করছে। তাহলে এখানটাতেও একটা ভালো সম্পর্ক তৈরি গেল। এবার শনির আবার দশম দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর, সেটা হচ্ছে কোন রাশি? সেটা হচ্ছে ধনু রাশি। তাহলে এখানটাতে কি হলো? দেবগুরু বৃহস্পতির রাশিতে শনি অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে এবং দেবগুরুর রাশি ধনু রাশি পঞ্চম ঘরকেও দেখছে, অর্থাৎ এটাও ভালো। এবং তার মধ্যে আরও একটা জায়গা পরিষ্কার হয়েছে, সেটা হচ্ছে যে 1 মেতে শুক্রদেব নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। রাহু আবার আগে থেকে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। এবার শনি 28 এপ্রিল পর্যন্ত আবার এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রেই অবস্থান করছে, যেটা হচ্ছে কার নক্ষত্র? দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তাহলে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে একসাথে এতগুলো গ্রহ, তার মধ্যে এই যে গ্রহগুলো বেশিরভাগ গ্রহই এবার দেবগুরুর নক্ষত্রে অবস্থান করছে এবং বিশেষ করে শনি দেবগুরুর নক্ষত্রে অবস্থান করছে, আবার দেবগুরুর উপর দৃষ্টি দিচ্ছে, আবার দেবগুরুর রাশিতে অবস্থান করে দেবগুরুর অপর এক রাশির উপর আবার দৃষ্টি থাকছে। তাহলে এখানটাতে কি বুঝাচ্ছে এবার বুঝেন। এবার রাহুর দিকটা আসি। রাহু হচ্ছে কি? ছায়া গ্রহ। এবার রাহু অষ্টম ঘরে অবস্থান করছে, তো অষ্টম ঘরের অধিপতিটাকে দেবগুরু বৃহস্পতি, আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রাহু অবস্থান করছে। তাহলে এইখান থেকে কিন্তু একটা পরিষ্কার একটা ভালো জিনিস উঠে আসে, সেটা হচ্ছে কি যে দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, শিক্ষার কারক, জ্ঞানের কারক। তাহলে দেবগুরুর জ্ঞানের আলোতে এতগুলো গ্রহ এবার আলোকিত হয়ে গেছে অষ্টম ঘরে। এবার অষ্টম ঘরটা কি? গভীর জ্ঞানের ঘর। এবার শনি হচ্ছে কি? ধীর গতিতে চলা গ্রহ, অনুশাসন প্রিয় গ্রহ। এবার রাহু অবস্থান করছে, রাহু শনিকে প্রভাবিত করবে। দেবগুরু বৃহস্পতির রাশিতেই শনি অবস্থান করছে, তার তৃতীয় দৃষ্টি পড়ছে কর্মের ঘরে। আর যে ঘরটাতে অবস্থান করছে এটা ডিপ নলেজ, গভীর জ্ঞান, সংঘর্ষের ঘর। তাহলে কর্মক্ষেত্রে যেরকম সংঘর্ষ করতে হবে সেরকম আবার ভাগ্যও চমকাবে। কর্মক্ষেত্রে উন্নতি যোগও রয়েছে এই সিংহ রাশির এই সময়কালে। এবার গভীর জ্ঞানের ঘরে শনি অবস্থান করছে, তাহলে শনির যখন কর্মের ঘরে দৃষ্টি পড়ছে, তাহলে এইখানটাতে একটা কি যে শনি থেকে আলস্য জিনিসটা আসে এবং ধীর গতিতে চলা গ্রহ একটি রাশিতে অনেক দিন ধরে অবস্থান করে, তাহলে তোমাকে সমস্ত কাজ ধৈর্যের সাথে করতে হবে এবং কি প্রত্যেকটা কাজের উপর ডিপ নলেজ নিতে হবে। এবার শিক্ষার জিনিসটা যেহেতু উঠে চলে আসলো, তাহলে কি হচ্ছে যে তোমাকে ওই মুখের কথাতে কোনো কাজ হবে না, কারণ শনি কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে, তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার দ্বিতীয় ঘরে, যেটা হচ্ছে বাণীর ঘর, মুখের বাণীর ঘর। তাহলে বাণীর ঘরে কিন্তু শনির দৃষ্টি পড়ছে, মিত্র দৃষ্টি, কিন্তু বাণীর কথাতে কাজ হবে না, মুখের কথাতে কাজ হবে না। মুখের কথাতে কি কাজ হবে? যোগাযোগ জিনিসটা হবে। কিন্তু তোমাকে যা কিছু করতে হবে সেটা কিন্তু শিক্ষার মাধ্যমে, অর্থাৎ তোমাকে শনি এখানটাতে বুঝাতে যাচ্ছে যে কোনো কাজ অনুশাসনের মধ্যে করতে হবে, লিখিত পরিতভাবেই করতে হবে এবং ধৈর্য সহকারেই করতে হবে, তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি যোগ রয়েছে। এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আবার সুখের ঘরে পড়ছে, যেটা হচ্ছে চতুর্থ ঘর। রাহু অবস্থান করছে, রাহুরও নবম দৃষ্টি ওই সুখের ঘরে পড়ছে। এবার কাম ত্রিকোণ যেরকম জেগে গেছে সেরকম আবার পঞ্চম ঘরেও শনির দৃষ্টি পড়ছে। তাহলে এখানটাতে কি বুঝাচ্ছে? যে কর্মক্ষেত্রে একটা কিন্তু ইনভেস্ট জিনিসটাও বুঝাচ্ছে, কারণ দ্বাদশ ঘর যেটা সেই ঘরটাও তো যাচ্ছে, সেটাও তো কাম ত্রিকোণের মধ্যে এবং শনির দশম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে। তাহলে কর্মক্ষেত্রেও কিন্তু এই সময়কালে সিংহ রাশির ইনভেস্ট হবে। এবার ইনভেস্টটা কোথায় করবে? সেটা দীর্ঘকালীন কাজে করবে, যে সমস্ত কাজগুলি দীর্ঘ সময় ধরে চলছে সেই সমস্ত কাজগুলোতে এই সিংহ রাশি ইনভেস্ট করবে, তাহলে যথেষ্ট লাভের মুখ দেখতে পারবে। এবার এতগুলো গ্রহ অবস্থান করছে এই অষ্টম ঘরে, এখানটাতে তো শনি আর রাহু শুধু অবস্থান করছে না, আরও তো দুটি গ্রহ অবস্থান করছে, শুক্র অবস্থান করছে, বুধ অবস্থান করছে। সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে লাভের ঘরের অধিপতি এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি হয়ে এই অষ্টম ঘরে শুক্রের সাথে তৈরি করেছে লক্ষ্মীনারায়ণ যোগ এবং বুধের আবার নিজভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে। বুধ আবার নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, যেটা হচ্ছে কন্যা রাশি। অর্থাৎ এই সময়কালে এই যে বুধ হচ্ছে কিসের কারক? বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, চতুরতার কারক।
তাহলে ব্যবসা বাণিজ্যের দিকে একটা আকস্মিক উত্থান দেখা দিবে এই সিংহ রাশির এই সময়কালে। ম্যানেজমেন্টের ক্ষমতাটা উঠে আসবে যথেষ্ট। শনি কি দেখাবে? শনি কর্ম জিনিসটাকে বুঝাচ্ছে। বুধ এখানটাতে কি দেখাবে? ম্যানেজমেন্ট করার ক্ষমতাটা দেখাচ্ছে। রাহু কি দেখাচ্ছে এখানটাতে? রাহু এখানটাতে অ্যাম্বিশন দেখাবে যে তুমি এগিয়ে চলো। আর শুক্র কি দেখাবে? শুক্র নিজের প্রতিভাটাকে উঠিয়ে নিয়ে চলে আসবে, যে কর্মক্ষেত্রে কোথায় প্রতিভা সেই জিনিসটাকে সমাজের সামনে তুলে ধরবে। আর যেহেতু এটা গভীর জ্ঞানের ঘর, তাহলে এইখান থেকে এই জিনিসটাও বুঝাচ্ছে যে যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন, গভীর জ্ঞানের সাথে জড়িত রয়েছেন, তারা কিন্তু এই সময়কালে যথেষ্ট উন্নতির চরম শিখরে পৌঁছাবে। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কোনো বিষয়ের উপর গভীর জ্ঞান নিচ্ছেন বা রিসার্চ করছেন, গবেষণা কাজ করছেন, সেই সমস্ত দিক থেকে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই সিংহ রাশির এই সময়কালে। এবার রাশির অধিপতি সূর্য এর 13 তারিখের পর আবার উচ্চ ঘরে অবস্থান করবে, ভাগ্যের ঘরে। তারপরে আবার দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে। তো পরিবর্তনগুলোও তো যথেষ্ট ভালো পরিবর্তন হচ্ছে। শুধু রাহু আর শনি দিয়ে তো গোটা কুষ্টিটা চলবে না। অতএব এখানটাতে কোনো রকম ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই সিংহ রাশির। এটা একটা বলতে গেলে যে দোষ, এখানটাতে কোনো রকম দোষ দেখতেই পাচ্ছি না। এটা পিশাচ যোগ হয়ে গেছে সিংহ রাশির ক্ষেত্রে বলছি এটা আমি। কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে সবগুলো গ্রহই অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে। হ্যাঁ, তবে অষ্টম ঘরে অবস্থান করছে, কিছু কিছু দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে। গভীর জিনিস, শনি যেরকম কর্ম জিনিসটা বুঝাচ্ছে, তাহলে কর্মের একটা যে গভীরতা, সেই গভীরতাটা আবার সবার সামনে প্রকাশ করা যাবে না, গোপন রাখতে হবে। আবার একটা বাজে জিনিস আসছে, সেটা হচ্ছে কি শর্টকাট পদ্ধতি। যেহেতু এখানটাতে শনি আর রাহুর জুতিটাতেও অবস্থান তৈরি হচ্ছে একটা কি শর্টকাট পদ্ধতি, কর্মক্ষেত্রে শর্টকাট জিনিসটা নিয়ে আসবে, একটা বেআইনি জিনিস নিয়ে চলে আসবে, যে একটা ভালো ইনকাম সোর্স, চলো এটা বেআইনি পথে করি। এই জিনিসগুলো করলে তো হবে না। এবং যেহেতু বাণীর ঘরে অবস্থান করছে, অতএব নিজের মুখের ভাষাকেও সংযত করে বলতে হবে, যে সামনে থাকা ব্যক্তি যেন অসন্তুষ্ট না হয়, এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে এই জুতির একটা বিশেষ বাজে প্রভাব পড়তো যদি দেবগুরু বৃহস্পতির এই সম্পর্কটা গোচরে মিত্রতার সম্পর্ক না হয়, যদি শত্রুতার সম্পর্ক হয়ে যেত, তাহলে কিন্তু এই সিংহ রাশিকে বহু দিক থেকে ঝামেলাতে পড়তে হতো, অনেক দিক থেকে সংঘর্ষ, এরকম সংঘর্ষ তৈরি হয়ে যেত যে এক একটা পদক্ষেপ চ্যালেঞ্জের মুখে পড়তে হতো এই সিংহ রাশিকে। আবার অনেকে এখন এই যে রাহুর সাথে অবস্থান করছে এতগুলো গ্রহ, এবং কেতু তো অপর দিকে রয়েছে দ্বিতীয় ঘরে, তো অনেকে এখন এটাকে কালসর্প যোগ করেও আবার চালিয়ে দিচ্ছে মার্কেটে, যে শনির তো ঢাইয়া শুরু হচ্ছে সিংহ রাশির, তার সাথে আবার কালসর্প যোগও চালিয়ে দিচ্ছে। ভয়ের উপর ভয় দেখাতে আছে শুধু সিংহ রাশিকে। অতএব এখানেতে ভয় পাওয়ার সেই জায়গাটাও নাই। কালসর্প যোগ ওইভাবে অ্যাপ্লাই হয় না। কালসর্প যোগ কখন অ্যাপ্লাই হবে? যখন রাহু আর কেতুর মাঝখানে সমস্ত গ্রহ অবস্থান করবে, তখনই কালসর্পযোগ অবস্থা তৈরি হয়। তবে আগামী দিনে কালসর্পযোগ অবশ্যই তৈরি হচ্ছে। তবে সিংহ রাশির জন্যই যে তৈরি হচ্ছে সেটা না, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু কালসর্পযোগ তৈরি হচ্ছে যখন রাহু আর কেতু রাশি পরিবর্তন করবে। এবং বর্তমানে যে অবস্থান রয়েছে শনির, যে অবস্থানটা হচ্ছে এই রাশি পরিবর্তন করার পর থেকে, তখন কিন্তু এই কোনো পিশাচ দোষ বলে থাকছে না এই সিংহ রাশির ক্ষেত্রে। বরঞ্চ বহু গোপন কাজ যেগুলো বহুদিন ধরে বন্ধ ছিল, সেই কাজগুলো কিন্তু আবার ভালো একটা সুষ্ঠু জায়গায় আসবে। যেমন ইন্স্যুরেন্স, বিমা সংক্রান্ত কাজগুলো, যারা এলআইসি এজেন্ট হোক বা ইন্স্যুরেন্সের কাজের সাথে যুক্ত হোক, এই কাজগুলো কোনো না কোনো পরোক্ষভাবেও কিন্তু ভালো হবে। যে কেউ টাকা পয়সা পাচ্ছে না, তার জন্য কাগজপত্র জোগাড় হয়ে সেই সমস্যার সমাধান হবে, বা কোনো ইন্স্যুরেন্স করতে যাবে, তার একটা ক্লায়েন্ট পাচ্ছে না, সেটাও কিন্তু এই জায়গা থেকে তৈরি হবে। এইগুলো জায়গা থেকে সম্ভব হবে। আনএক্সপেক্টেড মানি, যে শেয়ার বাজারে যারা দীর্ঘকালীন যারা ইনভেস্ট করবে, তাদের জন্য আবার এই সময়কাল যথেষ্ট ভালো হবে, কারণ শনির আবার দশম দৃষ্টি পড়ছে ওই পঞ্চম ঘরে। অর্থাৎ বিভিন্ন দিক থেকেই কিন্তু ইনকাম সোর্স তৈরি হবে। কর্মের দিক থেকে যথেষ্ট সফলতা থাকছে, কারণ দুই গুরুর অবস্থান কিন্তু চেঞ্জ করে দিবে এই সিংহ রাশির ক্ষেত্রে, কারণ নিজেদের মধ্যে একটা পরিবর্তন যোগ তৈরি হয়ে গেছে। যারা বহুদিন ধরে গ্র্যাচুইটি ক্লেম পাচ্ছেন না, পেনশনের টাকা আটকে রয়েছে, তাদের ক্ষেত্রে আবার এগুলো সুবিধা হবে, কাজগুলো যথেষ্ট এগোবে। তবে শনি কিন্তু অনুশাসন প্রিয়, আর রাহু কিন্তু এখানটাতে যথেষ্ট স্বপ্ন দেখাবে কর্মের দিক থেকে।
আলস্য জিনিসটা কোনোভাবেই কিন্তু সিংহ রাশিকে নিয়ে আসা যাবে না। আলস্যকে ত্যাগ করতে হবে, অনুশাসনের মধ্যেই থাকতে হবে, যে কোনো কাজ করতে গেলে মেনটেন করে চলতে হবে, এক এক টাকার হিসাব রাখতে হবে, আয় ব্যয়ের হিসাব কিন্তু সিংহ রাশিকে রাখতে হবে। কারণ শনি কিন্তু এখানটাতে দীর্ঘদিন ধরে অবস্থান করবে, প্রায় 2.5 বছর পর্যন্ত অবস্থান করবে। তবে দেবগুরু বৃহস্পতির যথেষ্ট সাপোর্টও পাবে এই সিংহ রাশি। এর পরের যে পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করব তখন সুষ্ঠুভাবে বুঝাবো। কারণ এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে তো কিছুটা আলোচনা করলাম, এরপরে শনি যখন আবার সেই নক্ষত্র পরিবর্তন করে নিয়ে চলে আসবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন কিন্তু শনির গোচরটা আবার অন্যরকম তৈরি হবে। তো সেই সময়টা এখনও আসেনি, তো সেই সময় আবার বিশেষ আলোচনা করব। তবে বর্তমানে কোনো রকম আমি একটা বাজে প্রভাব এই সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। এদিক থেকে নিশ্চিত, ওই গুজবে কান দেওয়া যাবে না সিংহ রাশি, এটাই কিন্তু সবথেকে আগে মনে রাখতে হবে। এই সময়কালে কোন উপাচার করবে? এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরং বাণ অবশ্যই পাঠ করবেন এবং বজরংবলীর দর্শন করবেন। মঙ্গলবার করে জটাআলা নারকেল বাবার কাছে দিবেন, বাবার কাছে জটাআলা নারকেল দিবেন এবং কাজকে সাধ্য করতে সিদ্ধ করতে হলে মাঝে মধ্যেই বাবার দুয়ারে মিঠাওয়ালা পান সুপারি দিয়ে বাবাকে দিয়ে চলে আসবেন, পূজারীকে দিয়ে, যে বাবার নামে এটা উৎসর্গ করে দেন মিঠাওয়ালা পান। দেখবেন অনেক অসাধ্য কাজ সম্ভব হয়ে যাবে এই সিংহ রাশির। এবং এটাও কিন্তু আধ্যাত্মিকের ঘরে তৈরি হচ্ছে, মোক্ষ ত্রিকোণ ঘরে তৈরি হচ্ছে। সিংহ রাশিকে এটাও মনে রাখতে হবে যে ধর্মের পথেই চলতে হবে, অধর্ম কিন্তু করা চলবে না, কাউকে ঠকানো যাবে না এবং কারোর বিশ্বাস ভঙ্গ করাও যাবে না। এবং এই ঘর থেকে আবার আরও একটি জিনিস উঠে আসছে, সেটা হচ্ছে কি, যে লম্পট যোগ, অর্থাৎ নিজের চরিত্রের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। চারিত্রিক কলঙ্ক উঠে আসারও সম্ভাবনা থাকছে, এদিকের থেকে সাবধানে থাকতে হবে, তাহলেই যথেষ্ট। আপনারা সবাই ভালো থাকেন। যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের পাশে থাকবেন। এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন বহু ভিডিও এই সিংহ রাশি সম্পর্কে দেওয়া হবে এই চ্যানেলে। নমস্কার, ধন্যবাদ।